সাল ১৭০৮ স্পেনের সবচেয়ে মূল্যবান যুদ্ধ সম্পদবাহী জাহাজ স্যান হোসে, যেটি সোনা রূপা পান্না জহরত দিয়ে ঠাসা, ছুটে চলেছে ক্যারিবিয়ান সাগরের বুক চিরে। একটি অতর্কিত আক্রমণ আর সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ। কিন্তু প্রশ্ন এখন একটাই যে এই সম্পদ কি এখনো সাগরের গভীর রহস্যে লুকায়িত আছে? ওয়েলকাম টু এনজি শো। বিশ্ব এবং রহস্যের অনবদ্য কাহিনী খুঁজে পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। আজ আমরা উন্মোচন করতে চলেছি বিশ্বের সবচেয়ে মূল্যবান জাহাজ ডুবির রহস্য, যেটিকে আজ বলা হয় দ্য হলি গ্রেইল অফ শিপর্যাক্স। কিন্তু কেন, কি এমন লুকিয়ে আছে এই রহস্যের মাঝে? এর উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। স্যান হোসে ছিল স্প্যানিশ নৌবাহিনীর একটি 64 বন্দুকের গ্যালিয়ন। একাধারে এটি একটি যুদ্ধ জাহাজ এবং সম্পদবাহী জাহাজ দুটোই। ১৬৯৭ সালে স্পেনের মাপিল এবং উসুরবিল গিপুস্কোয়ার শিপইয়ার্ডে পেড্রোতে আরেস্তেগুই দ্বারা নির্মাণ শুরু হয় এবং ১৬৯৮ সালে শেষ হয়। তারা একই সাথে যমজ জাহাজ তৈরি করে এবং তাদের নাম দেয় স্যান হোসে এবং স্যান জোয়াকুইন। স্যান হোসে জাহাজটি মূলত স্পেনের উপনিবেশ দেশগুলো থেকে সোনা রূপা ও রত্ন ইউরোপে নিয়ে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল। এই জাহাজে ছিল রাজকীয় সৈন্য, কামান আর ইতিহাসের সবচেয়ে বড় ধনভাণ্ডারগুলোর একটি। কার্লা রাহুন ফিলিপস তার বই দ্য ট্রেজার অব দ্য স্যান হোসে তে স্পেনের সরকারি নথির ভিত্তিতে প্রমাণ করেন যে স্যান হোসে কেবল একটি সম্পদবাহী জাহাজ নয়, বরং স্পেনের যুদ্ধ অর্থনীতির মেরুদণ্ড ছিল। কিন্তু আপনি কি জানেন এত সুরক্ষার পরেও কিভাবে হারিয়ে গেল সবকিছু? স্পেনের আর্কাইভো জেনারেল ডি ইন্ডিয়াসে সংরক্ষিত নথি অনুযায়ী স্যান হোসে গ্যালিয়ন বহন করছিল বিপুল পরিমাণ সোনা রূপা ও পান্না, যার বর্তমান মূল্য ছোট একটি দেশের বাৎসরিক বাজেটের সমান। ইতিহাসবিদদের মতে স্যান হোসে বহন করছিল 7 থেকে 11 মিলিয়ন পেসো, বিরল কলম্বিয়ান পান্না ভরা 116টি স্টিলের বক্স, 30 মিলিয়ন স্বর্ণমুদ্রা, সোনার বার সহ স্পেনের রাজকীয় সম্পদ, যা হিসাব করলে বর্তমানে 18 থেকে 20 বিলিয়ন ডলারের সমান, অর্থাৎ 2 লক্ষ কোটি টাকা। তাই এটিকে মানবতার ইতিহাসের সবচেয়ে বড় ধনজাহাজ ডুবি হিসেবে আখ্যায়িত করা হয়। এই পণ্য সম্ভারের বিশাল মূল্যের কারণে স্যান হোসেকে জাহাজের ধ্বংসাবশেষের পবিত্র গ্রেইল বলা হয়। 17 শতাব্দীতে স্প্যানিশ সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। এই সাম্রাজ্য ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ছিল পৃথিবীর প্রথম সত্যিকারের বৈশ্বিক সাম্রাজ্য। একে তখন বলা হতো দ্য এম্পায়ার অন হুইচ দ্য সান নেভার সেটস, মানে যে সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। ১৭০০ সালে স্পেনের হ্যাবসবার্গ পরিবারের শেষ রাজা দ্বিতীয় চার্লস উত্তরাধিকার ছাড়াই মারা যাওয়ার পর পুরো ইউরোপ এই সিংহাসনের উত্তরাধিকার নির্বাচনে হ্যাবসবার্গ এবং বোরবন পরিবারের সমর্থনে বিভক্ত হয়ে পড়ে। যেহেতু স্পেনের রাজা দ্বিতীয় চার্লস নিঃসন্তান ছিলেন, ফিলিপের বাবা হ্যাবসবার্গ পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক থাকায় স্প্যানিশ সিংহাসনের প্রতি দৃঢ় দাবি ছিল। কিন্তু যেহেতু ফিলিপের বাবা এবং বড় ভাই ফরাসি সিংহাসনের উত্তরাধিকারী হবেন বলে আশা করা হয়েছিল, তাই চার্লসের উইলে ফিলিপকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন। ফিলিপ ১৭০০ সালে ফরাসি বোরবন হাউসের প্রথম স্প্যানিশ রাজা হিসেবে ঘোষণা করা হয়। প্রায় সাথে সাথেই স্প্যানিশ উত্তরাধিকারের যুদ্ধ শুরু হয়। অন্যান্য ইউরোপীয় শক্তির মধ্যে উদ্বেগ ছিল যে স্পেন এবং ফ্রান্স একক বোরবন রাজার অধীনে একত্রিত হলে ফ্রান্স এবং স্পেন ইংল্যান্ড, ডাচ প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়ার গ্র্যান্ড অ্যালায়েন্সের বিরুদ্ধে ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। ইংল্যান্ড সহ অন্যান্য ইউরোপীয় শক্তি ফিলিপের বিরুদ্ধে স্প্যানিশ উত্তরাধিকার যুদ্ধে নিয়োজিত ছিল। ১৭০৮ সাল এই যুদ্ধকালীন সময় কাসা আলেগ্রের কাউন্ট জেনারেল হোসে ফার্নান্দেজ দি সান্টিলানের অধীনে স্যান হোসে এবং স্যান জোয়াকুইন স্প্যানিশ ট্রেজার বহরের অংশ ছিল। তার
তার শেষ যাত্রায় স্যান হোসে সহ 3টি স্প্যানিশ যুদ্ধ জাহাজ এবং 14টি বাণিজ্যিক জাহাজের সমন্বয়ে গঠিত ক্রেজার বহরের পতাকা হিসেবে পানামার পোর্টোবেলো থেকে কলম্বিয়ার কার্টেজেনা পর্যন্ত যাত্রা করে। সেখান থেকে এটি আটলান্টিক মহাসাগর পার হয়ে স্পেনে যাওয়ার কথা ছিল। এই বহরে স্প্যানিশ রাজা ফিলিপ যুদ্ধ প্রচেষ্টার অর্থায়নের জন্য সংগৃহীত সোনা, রূপা, পান্না এবং গহনা দিয়ে ঠাসা ছিল। এই সময়ে স্পেনের উপনিবেশিক দেশগুলো, বিশেষ করে দক্ষিণ আমেরিকার বিভিন্ন খনি থেকে প্রচুর পরিমাণ সোনা, রূপা, পান্না লুট করে নিয়ে যেত স্পেনে। মূলত এই গ্যালিয়নগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই মূল্যবান সম্পদ বহন করার জন্য। 7 জুন সন্ধ্যায় স্প্যানিশ নৌবহর ইসলা দে বারোতে পৌঁছায় এবং সেখানে নোঙর করে। পরের দিন 8 জুন খুব কম বাতাস বয়ে যায় এবং বিকেল 3টার দিকে ব্রিটিশ ওয়াগারের স্কোয়াড্রনকে এগিয়ে আসতে দেখে। ব্রিটিশ সেনাপতি চার্লস ওয়েজারের নেতৃত্বে বহরে ছিল এক ফায়ারশিপের 3টি জাহাজ। স্প্যানিশরা প্রতিরক্ষামূলক অবস্থান নেয়, কিন্তু ব্রিটিশরা জানতো যে তাদের সবচেয়ে বড় জাহাজ আক্রমণ করতে হবে, কারণ তাদের কাছে সবচেয়ে বেশি অর্থ ছিল, যার ফলে ওয়েজার্স অ্যাকশন নামে পরিচিত একটি যুদ্ধ শুরু হয়। কিংস্টন বিকেল 5টার দিকে স্যান জোয়াকুইন আক্রমণ করে, যা 2 ঘন্টা যুদ্ধের পর কনসেপসিয়নের সাহায্যে রাতে পালিয়ে যায়, কিন্তু স্যান হোসে পালাতে পারেনি। ব্রিটিশ সেনা জাহাজে ওঠার স্পষ্ট অভিপ্রায়ে জাহাজের কাছে পৌঁছায়। সন্ধ্যা 7টার দিকে 1.5 ঘন্টার তীব্র লড়াইয়ের পর এই দুটি জাহাজের মধ্যে মাত্র 60 মিটার দূরত্ব থাকা অবস্থায় চলছে তীব্র লড়াই। তারা এর ধন সম্পদ দখল করতে চেয়েছিল, কিন্তু ভুল করে স্যান হোসে পাউডার ম্যাগাজিনে একটি কামানের গোলা নিক্ষেপ করে বসে এবং কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি বিস্ফোরিত হয়, যার ফলে জাহাজটি তার বেশিরভাগ ক্রু এবং সব ধন সম্পত্তি নিয়ে নিমিষেই ডুবে যেতে শুরু করে। জাহাজে থাকা 600 জন পুরুষের মধ্যে মাত্র 11 জন বেঁচে যান। জোসে ফার্নান্দেজ দে সান্তিলান্তার জাহাজ নিয়ে হারিয়ে যায় সমুদ্রের অতল গহ্বরে। রচিত হয় ইতিহাসের সবচেয়ে মূল্যবান ধনজাহাজ ডুবির ঘটনা। এরপর ভোর 2টায় ব্রিটিশ স্প্যানিশ সান্তাক্রুজ খুঁজে পেতে সফল হন। সান্তাক্রুজ দখল করা হয়, তবে তার কাছে কোনো সরকারি ধন ছিল না। ভোরবেলা ব্রিটিশরা স্যান জোয়াকুইন আবিষ্কার করে এবং ওয়াগার, কিংস্টন এবং পোর্টল্যান্ডকে জাহাজটি দখল করার নির্দেশ দেয়। তবে কিছুক্ষণের জন্য স্যান জোয়াকুইন সফলভাবে কার্টাজেনা বন্দরের দিকে এগিয়ে যায় এবং ব্রিটিশরা তাদের অনুসরণ না করার সিদ্ধান্ত নেয়। স্প্যানিশ নৌবহরের বাকি অংশও নিরাপদে কার্টাজেনা পৌঁছে যায়। স্যান জোয়াকুইন এই যুদ্ধে পালিয়ে বাঁচলেও 1709 সালে প্রশান্ত মহাসাগরে যাত্রাকালে দুর্যোগ, নেভিগেশন সমস্যায় বর্তমান ইকুয়েডরের কাছাকাছি ইসলা ডি প্লাটা অঞ্চলে ডুবে যায়। 3 শতাব্দী ধরে স্যান হোসে ছিল কেবল একটি ইতিহাস। অনেকেই খুঁজেছে, কেউ পায়নি। 1980 সালের পূর্ব পর্যন্ত ধ্বংসাবশেষটি সমুদ্র তলদেশেই পড়েছিল। 1981 সালে মার্কিন উদ্ধারকারী সংস্থা গ্লোকামোরা, বর্তমানে SSA সি সার্চ আর্মাডা, কলম্বিয়ার উপকূলে জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করেছিলেন। তারা কলম্বিয়ানদেরকে ধন সংগ্রহের জন্য অংশীদারিত্বে যেতে এবং আয় ভাগ করে নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছিল, কিন্তু কে কি ভাগ পাবে তা নিয়ে উভয় পক্ষ একমত হতে পারেনি। 65:35% শেয়ার প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় এবং ধ্বংসাবশেষের সম্পূর্ণ উদ্ধার অভিযান পরিচালনার জন্য SSA এর অনুমতি প্রত্যাখ্যান করে। এরপর তারা আইনি লড়াইয়ে নেমে পড়ে। কলম্বিয়া এবং সি সার্চ আর্মাডা ছাড়াও স্পেন সহ অন্যান্য গোষ্ঠী এবং পোটোসি বলিভিয়ার আদিবাসী গোষ্ঠীগুলোও এই ধনটির উপর দাবি জানিয়েছে, যেহেতু সেরোরিকোতে তাদের লোকেরা এই ধন খনন করেছিল। কিন্তু এটি আবিষ্কারের বহু বছর পরেও সেই ধনটির মালিক কে এবং ধ্বংসাবশেষের কি করা উচিত তা নিয়ে এখনো বিতর্ক চলছে। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা বলছেন যে ধ্বংসাবশেষ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার জাহাজ যেখানে আছে সেখানেই রেখে দেওয়া উচিত। সামুদ্রিক ইতিহাসবিদরা আমাদের মনে করিয়ে দেন যে
স্যান হোসে একটি কবরস্থান এবং এটিকে সেভাবেই সম্মান করা উচিত। জাহাজটি ডুবে যাওয়ার সময় প্রায় 600 জন ডুবে যায় এবং শেষ পর্যন্ত কে মালিকানা পেল তা এখনও অমীমাংসিত। আজও এটার সম্পদ পুরোপুরি তোলা হয়নি। তাহলে কি এই ধন কখনো আলো দেখবে? যদিও স্যান হোসেকে প্রায়শই জাহাজ ডুবির পবিত্র স্থান হিসেবে বর্ণনা করা হয়, স্যান হোসে শুধু ধন নয়, এটি উপনিবেশবাদ, যুদ্ধ, লোভ আর মানুষের ইতিহাসের প্রতিচ্ছবি। আপনার কাছে কি মনে হয়, এই সম্পদগুলো কি উত্তোলন করা উচিত নাকি সমুদ্রের গভীরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রাখা উচিত? কমেন্টে লিখুন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। স্টে কানেক্টেড উইথ আস।